তো কতজন করেছেন? করছি স্যার। কেউ কি ইনস্টল করছে? জ্যাম? একটু চ্যাটে লিখে দেন তো যে কয়জন ইনস্টল করছেন। আচ্ছা, আমরা আজকে একটু অবজেক্টটা নিয়ে আলোচনা করবো। অবজেক্টের যে কনসেপ্টটা, মানে সেটা হলো যে আমরা আসলে প্রোগ্রামিং কেন করি। আমার সাথে একটু ইয়ে করে নেন, রেসপন্স করে। হ্যাঁ, ইয়েস স্যার। আমরা প্রোগ্রামিং কেন করি বলেন তো? Recording in progress. আমরা মূলত আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করার জন্য প্রোগ্রামিং করে থাকি, তাই না? তো বাস্তব জীবনের যে বিষয়গুলো আছে সবগুলোকে আসলে এক একটা অবজেক্ট হিসেবে চিন্তা করা। আর এই যেহেতু আমরা বাস্তব জীবনের অবজেক্ট গুলো নিয়ে কাজ করবো, এই জন্য প্রোগ্রামিং এরও একটা কনসেপ্ট আছে, হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেখানে সবকিছুকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যেটা একটা গাড়ি। তো গাড়িটাকে যদি আমি একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে আমার গাড়ির নাম, গাড়ির মডেল, গাড়ির ওয়েট, গাড়ির কালার, গাড়ির অয়েল সংখ্যা, তাই না? এইগুলো সবই কিন্তু বোঝা যাবে যে আমার একটা গাড়ির কি কি থাকতে পারে। তো এইটা যদি আমার গাড়ি হয়, তাহলে এই গাড়ির যে বিষয়গুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো হইলো কি আমার প্রপার্টিজ। আচ্ছা, তো এখানে গাড়িটা যদি আমার অবজেক্ট হয়, তাহলে এই গাড়ির যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমার গাড়ির প্রপার্টি, যা দ্বারা মূলত আমরা একটা গাড়িকে আলাদা করতে পারি। এখন আমি যদি একটা প্রোগ্রামে ধরেন, আমার একটা প্রোগ্রাম যদি এরকম যে সেখানে 100 গাড়ি তৈরি করতে হবে, তাহলে আমি 100 গাড়ির জন্যই কিন্তু আমার 100টা ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন নাই। আমার তখন একটা ভেরিয়েবলই থাকবে, শুধুমাত্র আমি বলে দেবো এটা এই কারের নাম, এই কারের ওজন এত হবে, এই কারের কালার এত হবে, এরকম শুধু আমরা বলে দিব। এরপরে বলছে প্রত্যেকটা অবজেক্টের সাথে আবার তার কিছু মেথড থাকবে বা ফাংশনালিটি থাকবে। কিরকম? যেমন এই গাড়ি, এই গাড়িটা স্টার্ট হয়, এই গাড়িটা ড্রাইভ করা যায়, এই গাড়িতে ব্রেক আছে, এই গাড়িটা স্টপ করা যায়, এই গাড়িটা হর্ন দেয়, তাই না? এই গাড়িটা হর্ন দেয়। এরকম বেশ কিছু ফাংশনালিটি কিন্তু তার আছে। তো এইগুলোকে আমার কি বলতেছে, এই অবজেক্টটার মেথড। এই বিষয়টা কি পরিষ্কার আপনাদের কাছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যদি এই অবজেক্টটা কিভাবে কাজ করে এটা একটু আস্তে আস্তে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা অবজেক্টের একটা নাম থাকবে, এটা খুব পরিষ্কার, তাই না? যে অবজেক্টের একটা নাম থাকবে, আমার অবজেক্টের একটা নাম থাকবে, এবং ওই নাম দিয়ে তার প্রপার্টি গুলো আমরা ডিফাইন করবো। যেমন এখানে কার হচ্ছে অবজেক্টের নাম, আর এইগুলো হচ্ছে তার প্রপার্টি, আর এইগুলো কি তার ভ্যালু, এগুলো কি তার ভ্যালু। তাহলে অবজেক্ট মানেই তার তিনটা জিনিস আমার খেয়াল করতে হবে, যে অবজেক্টের একটা নাম থাকবে, তার কিছু প্রপার্টি থাকবে, এবং প্রত্যেকটা প্রপার্টিরই একটা একটা ভ্যালু থাকবে। আমরা এখন দেখি যে অবজেক্ট আসলে কিভাবে কাজ করতেছে। যেমন এটা হচ্ছে একটা নর্মাল ভেরিয়েবল, যে কার ইকুয়াল টু ফেট। কিন্তু অবজেক্টের কনসেপ্টে এই যে এরকম, যে এইটা হলো আমার অবজেক্টের নাম, এইটা হলো আমার অবজেক্টের প্রপার্টি, এইটা হচ্ছে আমার অবজেক্টের প্রপার্টির ভ্যালু। আমি যদি বলি যে একটা কার্ডের টাইপ হচ্ছে ফেট, মডেল 500, কালার হোয়াইট, তখন এই কার্ডটা আমার একটা অবজেক্ট হিসেবে বিবেচিত হবে। আমি পরবর্তীতে চাইলে এর শুধুমাত্র টাইপটা দেখতে পারি, শুধুমাত্র মডেলটা দেখতে পারি, বা শুধুমাত্র টাইপটা পরিবর্তন করতে পারি, শুধুমাত্র মডেলটা পরিবর্তন করতে পারি। এই কাজগুলো আমরা খুব সহজেই করতে পারি। তো আমরা একটু এই অবজেক্ট নর্মালি তৈরি করা যায়, এখানে যেভাবে আছে এভাবেই অবজেক্ট তৈরি করা যায়। এছাড়া অবজেক্ট আবার নিউ কিওয়ার্ড দিয়েও অবজেক্ট তৈরি করা যায়, যে এরকম কিছু না, জাস্ট আমি
নিচে এই যে কনস্ট্যান্ট পার্সন নিউ অবজেক্ট, তাহলে পার্সন একটা অবজেক্টে রূপান্তর হইলো এবং আমি এখানে তার কিছু প্রপার্টি অ্যাড করে দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, আই কালার। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু আমরা প্র্যাকটিক্যাল চলে যাই। আমরা একটা নতুন ফাইল নেই, ডট এখানে আমরা অবজেক্টটা লিখি যে কনস্ট্যান্ট কার নামে একটা অবজেক্ট লিখলাম এবং অবজেক্টের টাইপ এটা দিলাম হচ্ছে কি ক্লাড মডেল। এটা হবে আমার আর কি থাকতে পারে আমার কালার, তাই না? আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমি অবজেক্টটা অ্যাক্সেস করব কিভাবে? আমি যদি এখানে লিখি ডকুমেন্ট ডট রাইট সিআর কার, এখন আমি একটু রান করি এটা, কোনো কিছু দেখা গেছে? আমরা একটা ইন্সপেক্ট করি যে কি সমস্যা হলো আমাদের। অবজেক্ট প্র্যাকটিস ডট এইচটিএমএল, ডকুমেন্ট ডট রাইট কার বানানি হয়নি আমার। এখনো কোনো আউটপুট আমার এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা এবার দেখি তো কার ডট পিওয়াইপি টাইপ, এখন দেই আমি কি যে ফাইল তৈরি করতেছি সেই ফাইলে কি আউটপুট দেখতেছি? এটা কনসোল ডট লগ দিয়ে দেখি তো। আমি আগে দেখি যে ফাইল তৈরি করছি ওই ফাইলেই কি আমি আছি কিনা। আসলে আমার এখানে ভুলটা কোথায়? এখন আসছে, আশা করা যায় এখন আমার ওইটাও কাজ করবে। ডকুমেন্ট ডট রাইট, পুরো অবজেক্টটা আমরা একটু প্রিন্টে দেখি কেমন দেখা যায়। শুধু অবজেক্ট অবজেক্ট আসছে, তাহলে অবজেক্টের একটা একটা করে ভ্যালু আমরা প্রিন্ট দিই। কার ডট টাইপ, সেভ দিই, এবার রান করি। আমি কারের টাইপটা ফ্ল্যাট পেয়ে গেলাম। আমি এটা কার ডট টাইপ থেকে এসে আমি যদি মডেলটা দিই, সেভ দেই,
আমার মডেলটা আনডিফাইন্ড দেখাচ্ছে। কেন আনডিফাইন্ড দেখাচ্ছে? কার ডট মডেল এমটা বড় হাতের আছে, তাই না? সেভ দেই এবার। হ্যাঁ, মডেল ভলভো চলে আসছে। এখন এই অবজেক্টটা আমার জাভা স্ক্রিপ্টে সবচেয়ে বেশি কখন প্রয়োজন হয় জানেন? আমরা যখন এপিআই নিয়ে কাজ করব, আমরা যখন জেসন নিয়ে কাজ করব, তখন এই অবজেক্টটা আমার অনেক বেশি প্রয়োজন হবে। অতএব অবজেক্টটা বোঝা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা বেশ অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আলোচনা করবো, যদি যারা উপস্থিত নাই সবাই আজকে থাকলে ভালো হইতো আর কি। তো আমরা দেখলাম যে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম কার নামে, এবং সেটার ভ্যালু অ্যাক্সেস করলাম। এটাকে এইভাবেও অ্যাক্সেস করা যায়। টাইপ, সেভ দেই, রান করবে, টাইপ ফ্ল্যাট চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমাদের অবজেক্টের ভ্যালুগুলোকে দুই ভাবে অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে ডট দিয়ে তার প্রপার্টির নাম, আর একটা হচ্ছে সেটাকে একটা ইন্ডেক্সের মতো করে প্রপার্টির নাম দিলেও আমার ভ্যালুটা সে রিটার্ন করবে। এরপরে আমরা একটা নিউ অবজেক্ট দেখি, যে এই অবজেক্ট, একটা অবজেক্ট তৈরি করে তারপরে সেখান থেকে আমরা দেখবো। আমরা তাহলে এবার কনস্ট্যান্ট পারসন ইকুয়াল টু এন ই ডাব্লিউ নিউ অবজেক্ট ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এখন পারসন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু 1। এরপরে এরকম আমরা এই পার্সন অবজেক্টের প্রথমে একটা পার্সন অবজেক্ট এরকম তৈরি করলাম, পরবর্তীতে পার্সন অবজেক্টের প্রপার্টি গুলো কিন্তু আমি এভাবে অ্যাসাইন করে দিতে পারি। এখন আমি এর একটা প্রপার্টি যদি পার্সন ডট ফার্স্ট নেমটা যদি আমি একটু দেখতে চাই, অবজেক্ট ইজ নট ডিফাইন্ড কেন বলতেছে? নিউ ও বি জে ই সি টি অবজেক্ট, বলতেছে অবজেক্ট নট ডিফাইন্ড। আমরা দেখে আসি এখানে কি হয়েছে। ওটা বড় হাতের হবে। ঠিক আছে, অবজেক্ট ডট পার্সন ডট নেম ইমরান চলে আসছে, কিন্তু পার্সন ডট ফার্স্ট নেম ইমরান। আমরা চাইলে এখানে ডকুমেন্ট ডট রাইটে পার্সন ডট ফার্স্ট নেম একসাথে সেভ দিয়ে রাখতে পারি একবারে। আহ, আমরা পার্সনের ফুল নেমটা নিয়ে আসলাম, ফুল নেমটা আবার ভুল হলে কোথায়? লাস্ট নেমের এনটা বড় হতো, টাইপ মিস্টেক হলে হয়। আমার ফুল নেমটা কিন্তু এখানে চলে আসছে। অবজেক্টটা এখন বোঝাটা জরুরি, আমি বারবার বলছি, তার কারণ আমরা যখন এপিআই নিয়ে কাজ করবো, জেসন নিয়ে কাজ করব, তখন আমার এই অবজেক্টের বাইরে গিয়ে চিন্তা করার কিছু নাই। এই জন্য অবজেক্টটা আমার বোঝা জরুরি। ঠিক আছে, আমরা একটু অবজেক্টের প্রপার্টি তো দেখলাম, যে অবজেক্টের প্রপার্টি গুলো কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। আবার অবজেক্টের প্রপার্টি তৈরিও করতে পারি। অ্যাক্সেস তো আমরা দেখলাম যে এভাবে অ্যাক্সেস করা যায়, নিউ প্রপার্টি এভাবে যুক্ত করা যায়। আর ডিলিট করার জন্য জাস্ট কিছু না, ডিলিট পার্সন ডট এজ। আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হলো যে এই যে মেথডটা, যেমন এখানে দেখেন আমরা এতক্ষণ শুধু অবজেক্টের প্রপার্টি ডিফাইন করলাম এবং তার ভ্যালু অ্যাসাইন করলাম। আমরা এই ভ্যালুর উপর আবার কি করতে পারি? আমরা
অপারেশনও চালাতে পারি, এই ভ্যালুর উপর আমরা অপারেশনও চালাতে পারি। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফুল নেম সমান ফার্স্ট নেম ইন্টু লাস্ট নেম। আমরা এইটা একটু বোঝার চেষ্টা করি। এই কোডটা আমরা যদি এই কোডটা জাস্ট কপি করে নিয়ে আমাদের এখানে পেস্ট করি, একটা জিনিস খেয়াল করেন যে এখানে পার্সন এর ভিতরে ফার্স্ট নেম দেওয়া আছে, লাস্ট নেম দেওয়া আছে, আইডি দেওয়া আছে। আর ফুল নেমের এখানে কিন্তু একটা ফাংশন কল করা আছে যে রিটার্ন করবে কি, দিস ডট ফার্স্ট নেম প্লাস দিস ডট লাস্ট নেম। এটা একটা নতুন বিষয় আসছে না আপনাদের কাছে, দিস বিষয়টা? স্যার নতুন। হ্যাঁ, এটা নতুন, তবে একবার মনে হয় দিস আপনাদের আলোচনা হয়েছে। কি হয়েছিল সেটা বলেন তো। দিস নিয়ে আমরা কি বলছিলাম, মনে আছে আপনাদের কারো? দিস নিয়ে আমরা কি বলছিলাম? কারোর কি মনে নাই আমরা একটা ফর্ম সাবমিটের সময় ওই যে টেবিলের রোতে ক্লিক করে ওইখানে দিস দিছিলাম ফাংশনের প্যারামিটার হিসেবে, মনে আছে এখন? যা দিয়ে আমরা টেবিলের রো নাম্বারটা রিট্রাইভ করছিলাম, যে আমার মাউসটা যে রোতে ক্লিক করবে ওই রোর নাম্বারটা সে শো করবে, তাই না? এইখানে দিস দ্বারা এই অবজেক্টটাকেই বোঝাচ্ছে, এখানে দিস দ্বারা কি বোঝাচ্ছে, এই অবজেক্টটাকেই বোঝাচ্ছে। এখানে দিস ডট ফার্স্ট নেম দ্বারা এই অবজেক্টের এই ফার্স্ট নেমটাকে বোঝাচ্ছে, দিস ডট লাস্ট নেম দ্বারা এই অবজেক্টের লাস্ট নেমটাকে বোঝাচ্ছে। মানে আমি যে একটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টের প্রপার্টি আছে, সাথে মেথডও আছে, এবং এই মেথডটা এই অবজেক্টেরই যে প্রপার্টি, সেই প্রপার্টি ব্যবহার করে একটা ভ্যালু ক্যালকুলেশন করে ভ্যালুটাকে রিটার্ন করছে। আমি যদি এখানে ডট রাইট ফার্স্ট ব্র্যাকেট PERSON পার্সন ডট ফুল নেম, এটা যদি আমি কল করি, তাহলে আমি কিন্তু দেখেন জন ডো এটাই আউটপুটে পাওয়ার কথা। কি আসছে এখানে, রিটার্ন দিস ডট ফার্স্ট নেম প্লাস পার্সন ডট ফুল নেম। ফাংশন রিটার্ন দিস জাস্ট ফার্স্ট নেম প্লাস দিস ডট লাস্ট নেম। যদি এটার মূলত আসার কথা ছিল যে জন তো এই এই ভ্যালুটাই আসার কথা ছিল। আচ্ছা, আমরা একটু অন্যভাবে চেষ্টা করে দেখি তো। পার্সন ডট ফুল, আর এইখানে আমরা এক্সট্রাকে কল, সেভ দেই, এবার রান করি। আউটপুটে কোনো পরিবর্তন হয় তাহলে আমরা এখানে একটু দেখে আসি তো এইটার। আচ্ছা, ওরা যেটা করছে তাহলে আমরা একটু ওইভাবে করে দিই যে এখানে আউটপুটটা কোনো এলিমেন্টের মধ্যে পাস করে দেখে আসি কি। সেভ দিই, এবার একটু রান করি। আমরা জন দো যে ফুল নেমটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের আগের বার অন্যতম বলছিল যে এটা যেহেতু একটা ফাংশন, এটা যেহেতু একটা মেথড, তা আমাকে এখানে মূলত এরকম ক্লাস ব্র্যাকেট দিয়ে কল করা দরকার ছিল। আপনারা এইটুকু আপনাদের স্ক্রিনে একটু প্র্যাকটিস করেন তো।
Recording stopped.
Recording in progress. আচ্ছা, আমরা তাহলে এখন আমরা মেথডও অ্যাক্সেস করতে দেখলাম যে আমরা কিভাবে অবজেক্টের মধ্যে মেথড অ্যাসাইন করা যায়। অবজেক্ট ডিসপ্লে, এটা তেমন কিছু না, জাস্ট অবজেক্টের ভ্যালুগুলো দেখা। এটা আমাদের খুব বেশি দরকার নেই, এটা জাস্ট অবজেক্টের ভ্যালুগুলো যেভাবে রিড করতেছে সেটা আর কি। আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, এটা আমরা একটু দেখবো। কনস্ট্রাক্টরটা কি? শুধু অবজেক্ট কনস্ট্রাক্টর না, যে কোনো ফাংশনের ক্ষেত্রে কনস্ট্রাক্টরটা কি সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। কনস্ট্রাক্টর হলো আমাদের কখনো কখনো এরকম প্রয়োজন হয় যে প্রোগ্রামটা যখন রান হবে তখনই যেন কিছু ভ্যালু নিয়ে এসে রান, বা তখনই যেন কোনো কাজ সে অ্যাসাইন করে রান হয়। তো এই কাজগুলো মূলত আমরা কনস্ট্রাক্টর দিয়ে করে থাকি। আহ, যেমন এরকম যদি হতে হয় যে জাভাস্ক্রিপ্টের একটা নির্দিষ্ট ফাংশন আমরা কল করব, তো ফাংশন কল করার সাথে সাথে ডিফল্ট তার ভিতরে আজকের সময়, আমার এখনকার জিও লোকেশন, এই বিষয়গুলো এখানে জমা হয়ে থাকবে। তো এরকম কিছু ডিফল্ট ভ্যালু যখন আমার একটা অবজেক্ট তৈরি করার সাথে সাথেই আমার অ্যাসাইন করার প্রয়োজন হয়, তখন মূলত আমার এই কনস্ট্রাক্টরের বিষয়টা মাথায় আসে। আমরা আগে যখন অবজেক্ট ক্রিয়েট করছি, তো অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু সেখানে ভ্যালু ছিল। আমরা যখন নিউ কিওয়ার্ড দিয়ে অবজেক্ট তৈরি করছি, তো অবজেক্ট ক্রিয়েটের সাথে সাথে কিন্তু আমার সেখানে ভ্যালু ছিল না, আমি পরে ভ্যালু অ্যাসাইন করছি। কিন্তু এখানে দেখেন ফাংশন পার্সন, এখানে অবজেক্ট টাইপটা পার্সন, এর ভিতরে এই ফাংশনটা যখন কল করা হবে, এটা যখন কল করা হবে, আহ, এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, যখন কল করা হবে তখন সে এই ভ্যালুগুলো রিসিভ করবে। রিসিভ করে কোথায় রাখবে? দিস ডট ফার্স্ট নেম, দিস ডট লাস্ট নেম, দিস ডট এজ, দিস ডট আই কালার, এখানে রাখবে। আমরা যদি এটা একটু দেখি যে এইটা হলো এই যে আমার, এটা হলো আমার একটা কি কনস্ট্রাক্টর ফাংশন, কার জন্য? পার্সন অবজেক্টের জন্য। যখন আমি এই যে নিউ দিয়ে তো একটা নতুন অবজেক্ট তৈরি করি, তাই না? আমরা আগে দেখলাম যে নিউ দিয়ে একটা নতুন অবজেক্ট তৈরি করে। তো নতুন অবজেক্ট যখন তৈরি করলাম তখন সেই অবজেক্টের নাম দিলাম এবং আমি অবজেক্টটা যখন তৈরি হবে তখন সে একটা ফাংশনকে কল করবে। সেই ফাংশনে কি আছে? সেই ফাংশনটা এই ভ্যালুগুলো রিসিভ করবে এবং রিসিভ করে কোথায় রাখবে? রিসিভ করে এই অবজেক্টের, এই যে মাই ফাদার অবজেক্টের ফার্স্ট নেমের মধ্যে রাখবে ফার্স্ট, লাস্ট নেমের মধ্যে লাস্ট, এজ এর মধ্যে এজ, আই কালারের মধ্যে আই রাখবে। এইটা দেখেন যে মাই ফাদার ডট এজ দিলে আমার এই যে এখানে যে 50 রিটার্ন করা হয়েছিল, সেই 50 কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা যখন কোনো একটা নতুন অবজেক্ট তৈরি করব, তো সাথে সাথে সেই অবজেক্টে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি। এই কাজটা করার যে পদ্ধতি সেটাকেই বলতেছে আমার অবজেক্ট কনস্ট্রাক্টর। এটা যখন আপনারা আর একটু ডিপলি প্রোগ্রাম ডেভেলপ শুরু করবেন, তখন এই কনস্ট্রাক্টর বিষয়টা আরো আপনাদের পরিষ্কার হবে। তবে এখন আপাতত এইটুকু জেনে রাখেন যে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েটের সময়ই যেন তার প্রপার্টির কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করে দিতে পারি। এই কাজটা করার জন্য আমার কনস্ট্রাক্টরের প্রয়োজন হয়। যেমন আপনারা যখন রিয়াক্টে কাজ করতে যাবেন তখন দেখবেন যে ওইখানে ইউজ ইফেক্ট নামে একটা সেখানে ইউজ ইফেক্ট নামে একটা ফাংশন পাবেন, আপনারা এলিমেন্ট পাবেন। ইউজ ইফেক্ট ফাংশনের কাজটা হলো যখন কোনো পেজ লোড হয়, তো লোড হওয়ার সাথে সাথে আমি ওই ইউজ ইফেক্টের মধ্যে যে কাজগুলো উল্লেখ করব, ওই কাজগুলো পারফর্ম করবে। ঠিক তেমনি এই কনস্ট্রাক্টরটার কাজ ওইটাই, যে আমি যখন কোনো অবজেক্ট তৈরি করব, তৈরি করার সময় যেন সে কিছু ভ্যালু নিয়ে তৈরি হবে। এই কাজগুলোই মূলত অবজেক্ট কনস্ট্রাক্টর দিয়ে আমরা করে থাকি। আর এখানে দিস কি অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিস কি অর্ডারটা মূলত ওই ওই অবজেক্টের প্রপার্টিকেই আইডেন্টিফাই করে বা ইন্ডিকেট করে আর কি। আচ্ছা, আহ, আমরা অবজেক্ট থেকে একটু ফিরে যাব আজকে পিছনে। আমরা যখন
জাভা স্ক্রিপ্টটা আমরা এখানে ব্যবহার করতেছিলাম যে এইচটিএমএল পেজের ভিতরে এই স্ক্রিপ্ট ট্যাগ লিখে তারপরে আমরা হলো জাভা স্ক্রিপ্ট ইউজ করতেছি। আহ কিন্তু কিন্তু যখন এরকম হবে যে আমার জাভা স্ক্রিপ্টের এই কোডটা অনেক বড়, আবার আমার এইচটিএমএল এর কোডও অনেক বড়, তখন জাভা স্ক্রিপ্টের কোড এবং এইচটিএমএল এর কোড একসাথে মিলে দেখা যাবে এখানে হিউজ বড় একটা ফাইল তৈরি হবে। তখন আমার এই প্রোগ্রামটা ডিবাগ করা বা মেইনটেইন জাতীয় কাজটা করা আমার জন্য কষ্টকর। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে শুধু তাকে কল করার মাধ্যমে আমরা ইউজ করতে পারি। আমার কথাটা কি বোঝা গেছে বিষয়টা? কি বলতে চাইছি আমি? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার, শোনা যায় স্যার, বোঝা যাচ্ছে স্যার। এক্সটার্নাল যে হ্যাঁ, মানে আমরা বলতেছি যে আমাদের যদি লিঙ্ক এরকম করতে হবে স্যার। জাভা স্ক্রিপ্টের এইচটিএমএল কোডও অনেক বড় হয়ে গেছে, জাভা স্ক্রিপ্টের কোডও অনেক বড় হয়ে গেছে, তখন দুটো জিনিস একটা ফাইলে থাকলে আমাদের এটা মেনটেন করা কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, যদি আমরা জাভা স্ক্রিপ্টের কোডটুকু আলাদা করে রাখতে পারি আর এইচটিএমএল কোডটুকু আলাদা, তারপরে আমরা ওই জাভা স্ক্রিপ্টের ফাইলটা এই ফাইলের সাথে কোনোভাবে লিঙ্ক আপ করে যদি ইউজ করতে পারি, তাহলে সেটা অনেক বেটার হয় না? সেটা অনেক বেটার। এই জন্য আমরা কি দেখবো আজকে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কি করে ইউজ করা যায়। তো এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য মূলত আমি ওই যে আপনাদেরকে বলছিলাম যে জ্যাম্পটা ইনস্টল করার জন্য। আপনারা জ্যাম্প ইনস্টল করছেন না? জি স্যার। হ্যাঁ, জি স্যার, করছি স্যার। আচ্ছা, আমি condition দিলাম। আমি আমার এখানে জ্যাম্পটা একটু ইয়ে করি, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, তারপরে দুটোকে স্টার্ট করে দিই, দেখা যাচ্ছে তো না? তারপরে এখান থেকে এক্সপ্লোরার, এক্সপ্লোরার থেকে এইচটি ডক্স, এইচটি ডক্স থেকে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্টের ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। তো আমি এখন এখান থেকে কোডটা রান করি। কোডটা রান করার পর এখানে এটা হলো আমার এইচটিএমএল ফাইল, এটা হলো ফার্স্ট জেস, আর এটা আমার সেকেন্ড জেস। যদি এখানে আমি অন্য একটা বিষয় টেস্ট করতেছিলাম, আমি এগুলো সব তুলে দিই। তুলে দিয়ে আমি ফার্স্ট ডট এইচটিএমএল আসলাম। এখানে আমি এগুলো মুছে দিচ্ছি। আমি এখানে ধরেন একটা পেজ দিলাম এবং তার একটা আইডি দিলাম হলো P1, ঠিক আছে? আহ, এখানে একটা বাটন দিলাম। অন ক্লিক ইকুয়াল টু আমি একটা ফাংশন লিখি এখানে। মেসেজ, মেসেজ ফ্রম ফার্স্ট, একটা লিখলাম। আর আমার জাভা স্ক্রিপ্ট এই মেসেজ ফ্রম ফার্স্ট যে ফাংশনটা, এইটা আমি এই ফার্স্ট ফাইলে লিখে রাখি। ফাংশন মেসেজ ফ্রম ফার্স্ট, ফার্স্ট ব্র্যাকেট, অ্যালার্ট, ফার্স্ট ব্র্যাকেট, মেসেজ ফ্রম ফার্স্ট, সেভ দেই। এখানে এসে আমাকে যে কাজটা করতে হবে, ওই যে আমার যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা, স্ক্রিপ্ট, এইখানে আমার
এস আর সি ইকুয়াল টু বলে দিতে হবে এটা কি FIRST ফার্স্ট ডট জেএস। এখন আমি সেভ দেই, সেভ দিয়ে এই ফাইলটার আউটপুট কিভাবে দেখবো আমি, বলেন তো আউটপুট কিভাবে দেখবো? স্যার জ্যাম্প সম্পর্কে কোনো ধারণাই না স্যার, একটু বলে দেন, বুঝতে পারছি না। স্যার জ্যাম্প রান নিয়ে আচ্ছা, আমি যে পর্যন্ত আসছিলাম জ্যাম্প নিয়ে, এই পর্যন্ত কি আসতে পারছেন আপনি? জি স্যার, আসতে পারছি স্যার। আমি জ্যাম্পের এইটার এটা স্টার্ট করছি তাই না, অ্যাপাচি মাইস্কেল স্টার্ট করছি না? জি এটা স্যার, মাই এসকিউএল তো স্টার্ট করেন, হ্যাঁ করলেন স্যার। তারপরে এক্সপ্লোরারে ক্লিক করছিলাম তাই না? হ্যাঁ। ক্লিক করে আমি htdocs এর ভিতরে ঢুকছি, হ্যাঁ। জি স্যার, এইচটি ডক। এইখানে আমি একটা ফোল্ডার নিয়েছি কি নামে, জাভাস্ক্রিপ্ট। htdocs এর ভিতরে আবার একটা ফোল্ডার নিয়েছি জাভাস্ক্রিপ্ট, তার ভিতরে এসে আমি ফাইলগুলো তৈরি করছি তাই না? জি স্যার। এখন আমি এই ফাইলগুলো অ্যাক্সেস করব কিভাবে? আমার এটা তো একটা লোকাল সার্ভার, আমি ব্রাউজারে যাই লিখবো, আমি লোকাল হোস্ট, ঠিক আছে? আর আমার রিয়াক্টরে এটা চলে আসছে লোকাল হোস্ট স্ল্যাশ যে ওই যে আমার ফাইলটার ফোল্ডারের নাম, তাহলে ফোল্ডারের নাম দিলে দেখেন আমার ওই ফোল্ডারে যে যে ফাইল ছিল চলে আসছে না এখানে। জি স্যার। এখন আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, এই যে ফার্স্ট, হ্যালো মেসেজ ফ্রম ফার্স্ট, কাজ করছে। জি স্যার, কাজ করছে তো। এখন আমি আবার এই সেকেন্ড এখানে এসে ওইরকম একটা মেসেজ বক্স তৈরি করি। সেকেন্ড মেসেজ ফ্রম সেকেন্ড, ঠিক আছে, সেভ। এখানে এসে নতুন একটা বাটন নেই, সেকেন্ড সেকেন্ড, আর এখানে আমরা মেসেজ ফ্রম সেকেন্ড লিখলাম, সেভ দেই, রান করলাম। সেকেন্ডে ক্লিক করলে কিছু আসে? না স্যার। কিছু আসে সেকেন্ড, কেন আসে না? আমরা একটু ইন্সপেক্ট করি। আ- আসলে আমি ওই ফাইলটা কল করিনি তাই না, এই যে মেসেজ ফ্রম সেকেন্ড এই ফাংশনটা সে পাইতেছে না, কেন পাইতেছে না? আমি আসলে মেসেজ সেকেন্ড যে ফাইলটা সেটা আমার এখানে আসলে যুক্তই করিনি তাই না? জি স্যার, লিংক করতে হবে, লিংক আপ যেটা বলছে স্যার। ঠিক আছে, লিঙ্ক করে দিলাম। এখন আমি রান করি, ফার্স্টে ক্লিক করলে ফার্স্ট থেকে আসতেছে, সেকেন্ডে ক্লিক করলে সেকেন্ড থেকে আসছে। এই বিষয়টা কি আপনাদের সবাই যারা যুক্ত আছেন সবার কাছে কি পরিষ্কার যে কিভাবে কাজ করতেছে? আমি যদি এই দুইটা ফাংশন এই একটা পেজের মধ্যেই রাখতাম তাহলে কি পেজটা আরো বড় হয়ে যেত না? জি স্যার। ঠিক আছে, এই কাজটাই করা হয়েছে যে আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা কিভাবে ইউজ করতে পারি, কিন্তু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা নর্মালি ফাইলে ইউজ করা যায় না। এই জন্য আমাকে একটু এই যে স্ক্রিপ্টের মাধ্যমে তাকে সরি লোকাল হোস্টে যেতে হবে, লোকাল সার্ভারে। তো যারা আপনাদের যে জ্যাম্প ইনস্টল করা আছে তারা এটা একটু প্র্যাকটিস করে, তো আর প্র্যাকটিস হলে আমাকে জানাবে না, চ্যাটে দিয়ে দিবেন। জি স্যার। Recording stopped.
করছেন আপনারা এটা? কমপ্লিট, আপনাকে এটি কমপ্লিট করছেন? এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে পারছেন আপনারা? জি স্যার, হ্যাঁ, করতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, বললেন আমরা নেক্সটে যাই। আচ্ছা, গতকাল স্যার কি আমাদেরকে ওই যে কনফার্ম যে পপ আপ বক্স এটা নিয়ে কোনো কথা বলছে? হ্যালো, আমরা শুধু একটা পপ আপ বক্স জানি, সেটা হলো অ্যালার্ট, তাই না? আমরা শুধু একটা পপ আপ বক্স জানি যে অ্যালার্টটা কিভাবে কাজ করে, তাই না? জি স্যার।
তো এই পপ আপ বক্সের বাহিরে আরো আমার আহ, দুটো পপ আপ বক্স আছে, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে কনফার্ম পপ আপ বক্স। কনফার্ম পপ আপ বক্সটা কি কাজ করে, যেমন আমরা বিভিন্ন সময় লগ ইনের পাসওয়ার্ড দেওয়ার পরেও, বা আমরা দেখা যায় যে টাকা যখন সেন্ড মানি করি তখন ও আমাকে একটা পপ আপ দেয় যে আমি আসলেই কি এটা করতে যাচ্ছি কিনা, মানে ওভার শিওর হওয়ার জন্য আমাকে আবার নিশ্চিত পোষণের জন্য আমাকে আবার একটা মেসেজ দেয়। তো এটা এটা স্যার যেমন একটা আমি যদি, কথা ছিল। হ্যাঁ বলুন। স্যার ওই যে আমরা তো জ্যাম ফাইল ইনস্টল করলাম স্যার, তো জ্যাম দিয়ে কি এক্সট্রা কি সুবিধা পাবো স্যার? এই জ্যামের কাজটা কি স্যার? এমনিতেই তো ওভাবে রান হয় স্যার, তাহলে জ্যাম দিয়ে কি কাজ কি স্যার? এই যে ই ও জ্যাম দিয়ে কাজটা হলো, সামনে আমরা আরেকটা কাজ করবো, তো এই জন্য আমরা জ্যামটা ইনস্টল করতে গেছি। আচ্ছা স্যার, তখন শিখে নেবো, ঠিক আছে। তো আমি আগে থেকে আর কি জ্যাম্পে চলে আসি, যাই হোক। আহ, কোথায় যেন ছিলাম, কনফার্ম যে পপ আপ বক্সটা, আমরা যার সময় বিকাশে বা রকেটে সেন্ড মানি করার সময় টাকার অ্যামাউন্টটা বসানোর পরে যখন ওকে দেই, তখন ও আমাকে আবার কনফার্ম হতে বলে, তাই না? যেমন বিকাশে মনে হয় একটা জায়গায় চাপ দিয়ে ধরে রাখতে বলে যে এটা হইলে সে পুরোপুরি সেন্ডটা করবে। আবার ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা কনফার্ম মেসেজ দেয় যে আপনি কি আসলে এটা করতে চান কিনা। তো এরকম একটা মেসেজ বক্স যদি আমরা, যেটা আমাকে দিবে সেটা হলো কনফার্ম বক্স। স্যার ল্যাব কম্পিউটার থেকে ফাইল ডিলিট করার সময় যেভাবে পপ আপ দেয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা কনফার্ম বক্স দিবে, ওকে বা ক্যান্সেলের। তো আমরা যদি একটু লিখি, রেকর্ডিংটা প্লিজ স্যার। Recording in progress. আমরা মনে করেন যে এরকম লিখলাম যে লিটল এট এক্স ইকুয়াল টু কনফার্ম ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে, সেভ। তাহলে ও আসলে কি দেয় যদি আমরা একটু দেখি। কনসোল ডট সেভ দেই, সেভ দিয়ে আমরা একটু এখানে আসি, তো ক্যান্সেল দিলাম, তাহলে এখানে কি আসছে, ফলস, তাই না? আর ইয়েস দিই, তাহলে কি আসলো, ট্রু। বিষয়টা কি বোঝা গেছে যে পপ বক্স কি কাজ করতেছে? যে আমরা এই পপ বক্সটা আসলে একটা ফাংশনের মাধ্যমে কল করে নিয়েছি, হ্যাঁ, একটা বাটনের মাধ্যমে কল করে নিয়েছি, তাহলে সেটা সুবিধা হবে। এখানে না দিয়ে আমরা একটা বাটনের মাধ্যমে দিই, এরকম দিলাম। এখানে একটা ফাংশন লিখি, ঠিক আছে। এরপরে আমরা এই ফাংশনটা যদি এখানে ডিক্লেয়ার করি, ডিফাইন করি, সেভ দেই। তো এখন আছে তো যে অটোমেটিক্যালি রিলোড না হয়, ওই জন্য কাজটা করলাম। এখানে আসি, একটু রিলোড দিলে, রিলোড দিয়ে আমরা সেন্ড মানিতে ক্লিক করি, আর ইউ শিওর, ওকে, তাহলে সে কি রিটার্ন করলো, ট্রু। আমি আবার এখানে কল করি, আর ইউ শিওর, হ্যাঁ ক্যান্সেল, তাহলে আমি এখানে কি কি পেলাম, ফলস পেলাম। এইটা কিন্তু, এইটার উপর ভিত্তি করে কিন্তু আমি আবার ফার্দার যে প্রসেস সেটাকে কিন্তু আমি প্রসিড করতে পারি, ঠিক আছে। যেমন সেন্ড মানিতে ক্লিক করে যদি আমি ওকে করি,
তাহলে সে আমার ব্যালেন্স আপডেট করবে, আমার ট্রানজেকশনটা কমপ্লিট করবে। আর ক্যান্সেল করলে সে আর এইখান থেকে কি আগাবে না, তাই না? আচ্ছা, আর একটা পপ আপ বক্স আছে আমাদের এরকম, যে সে আমাকে ছোট্ট করে একটা ইনপুট নেওয়ার জায়গা দিবে, যার মাধ্যমে আমি নতুন করে একটা ইনপুট নিতে পারি। সেটা হলো যে আমি এখানে একটা নতুন বাটন নেই, অন ক্লিক, এখানে দিলাম হচ্ছে আমরা প্রম্পট মেসেজ, ইন্টার নিউ। তারপরে আমরা এখানে মেসেজটা ডিফাইন করি। এখানে আমরা let person ইকুয়াল টু আমরা ওই ইয়েটা দিই PROMPT, প্রম্পট ফার্স্ট ব্র্যাকেট। প্রথমে আমাকে কোশ্চেনটা তাকে দিতে হবে, যে আমি যে মেসেজটা ডিসপ্লে দেখাইতে চাই, প্লিজ নিউ নেম। আর আমি এখানে চাইলে ডিফল্ট একটা নাম দিয়ে দিতে পারি, আর যদি না দেই তাহলে আচ্ছা আমরা ডিফল্ট একটা নাম দিয়ে দিই, রিপোর্টার দিলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে সে আহ, এই নামটাকে সে রিটার্ন করছে কিনা। স্যার কি গতকাল এগুলো দেখাইছে কিনা? স্যার কি গতকাল এগুলো দেখাইছে আপনাদের? সেভ দিই, আমি একটু রাউন্ড করি, ইন্টার নিউ। এই যে দেখেন আমার এখানে একটা মেসেজ বক্স দিছে এবং এখানে আমার নামটা লেখার জায়গা দিছে। আমি যদি ক্লিক ওকে দিই তাহলে আচ্ছা আমি এটা তো এটা তো আমি রিসিভ করি, তাই না? এটা আমি ডিসপ্লে করি, আমি এখন রান করি এটা, ইন্টার নিউ। আমি এখানে দিলাম হচ্ছে ওকে, আনডিফাইন্ড হ্যালো হাসিন হাউ আর ইউ। আনডিফাইন্ডটা কোন জায়গা থেকে আসছে? আনডিফাইন্ড আসছে এই যে এখানে টেক্সট ক্লাস দেওয়াতে আনডিফাইন্ড আসছে। এখন সেভ দেই, আমি রান করি, ইন্টার নিউ ইনহাস কে দেই, হ্যালো ইনহাস হাউ আর ইউ, তাই না? আর যদি আমি এটা ক্যান্সেল করতাম তাহলে ইউজার ক্যান্সেল দা প্রম্পট, এখানে দা দুইবার আছে, ইউজার ক্যান্সেল দা প্রম্পট। আমরা যখন অ্যাপ্লিকেশন ডিজাইন করতে যাব তো আমাদের এই প্রম্পটটা বিশেষ করে এই যে এই কনফার্ম, এই কনফার্ম প্রম্পটটা আমাদের খুব প্রয়োজন হয়। আর এটাও প্রয়োজন হয়, ক্ষেত্র বিশেষ এটাও আমাদের প্রয়োজন হয়। আপনারা এই দুইটা একটু প্র্যাকটিস করেন। Recording stopped.
কি চিহ্ন দিয়েছেন স্যার ওইটা? এটা অর স্যার অপারেটর। লজিক্যাল অপারেটর পড়াইনি আমি? না তো স্যার। অ্যান্ড অর নট এগুলো পড়াইনি? মনে কাজ তো পড়ে? সবই করেছি স্যার, কিন্তু আসলে এটা তো মনে আসছে না স্যার, এটা একটু। অর অপারেটর। অর অর অপারেটরের কাজ হলো এর দুই পাশে যে লজিকটা থাকবে দুইটার যে কোনো একটা যদি সত্য হয় তাহলে এই পুরো বিষয়টা সত্য বলে বিবেচিত হবে এবং এর অধীনে যে কোডটা আছে সেটা এক্সিকিউট হবে। স্যার এটা কিবোর্ড থেকে আসছে না কোথা থেকে নিয়ে আচ্ছা, আসবো স্যার? কিবোর্ড হলো ইন্টারের উপরে দেখেন যে ফরওয়ার্ড স্ল্যাশের ওইখানে ওইটা শিফট চেপে দিলে ওইটা পাওয়া যাবে। আচ্ছা স্যার। মানে যেখানে ফরওয়ার্ড স্ল্যাশ আছে না ওই কিটা শিফট চেপে দিয়ে আসবে। হ্যাঁ স্যার, পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওটার কারণে স্যার নিচে কয়েকটাই ভুল ধরছিল, এখন ঠিক আচ্ছা। হয়ে গেছে প্রোগ্রাম। আচ্ছা স্যার। হ্যাঁ, বলেন। স্যার আসলে একদিন ওই যে ডাবল ক্লিকের একটা ফাংশন দেখাইছিলেন, একটা বাটনে ক্লিক করার পরে দুইটা ছবি আসবে পর পর, একবার ক্লিক করলে একটা, পরের বার আরেকটা। তো ওই হ্যাঁ, ফাংশনটা স্যার করছি ওই ইউটিউব দেখে, কিন্তু একটু যদি স্যার বোঝায় দিতেন। ডাবল ক্লিকের ফাংশনটা বিশেষ করে একবার একটা বাটনে দুইবার ক্লিক করলে আহ, দুইটা ফাংশন আসবে বা দুইটা আউটপুট পাওয়া যাবে দুই রকম ছবিটা এরকম। এক্সচেঞ্জ হবে এই তো। জি স্যার, এটা একটু যদি আমি একদিন একটা সময় করছি, করে। সেগুলো আছে শেয়ার দেন।
স্যার দিছি স্যার। আউটপুটটা দেখান তো। স্যার এই যে ক্লিক করলে ছবিটা চেঞ্জ হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, যা এখন কোডে না, কোড আর আউটপুটটা পাশাপাশি রাখুন। এটা ডিসপ্লেটা একটু ছোট করুন। হ্যাঁ, এখন আপনি দেখেন সেটা হলো যে প্রথমে হলো আমার এই পিকচারের যে ক্লাসটা আর ইমেজের ক্লাসটা এক জায়গাতেই রাখতে হয়েছে, তাই না? এরপরে স্যার আমরা কি করছি, পিকচারের যে পিকচারের যে ডিপটা আর টেক্সটের যে ডিপটা সেটাকে রিসিভ করে এক্স আর ওয়াই এর ভিতরে রাখছি, এই তো, জি স্যার। তাই না? আচ্ছা, জি স্যার। এখন আমরা আহ, যখন এখানে ক্লিক করলাম, যখন একবার ফাংশনে ক্লিক করি, এখানে প্রথম অবস্থায় দুজনের অপাসিটি একই থাকে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যখন প্রথম একবার ক্লিক করি তখন সে ওয়াই এর অপাসিটিটা চেক করে। ওয়াই এ কি আছে? টেক্সট, তাই না? জি স্যার। ওয়াই আছে কি? টেক্সট। তো টেক্সটটা যেহেতু উপরে আছে, সে ওয়াই এর অপাসিটিটা চেক চেক করে। ওয়াই এর অপাসিটি যদি জিরো হয়, জিরো মানে কি, সেটা দৃশ্যমান থাকবে না, তাই না? জি স্যার। ওয়াই এর অপাসিটি যদি জিরো হয়, তার মানে সেটা এখন দৃশ্যমান নাই, তাহলে সেটাকে এখন দৃশ্যমান করতে হবে, তাই না? জি এই জন্য ওয়াই এর অপাসিটিকে অন করবো, আর এক্স এর অপাসিটিকে জিরো করবো। তার কারণ কি, এক্স এর অপাসিটি আগে অন ছিল, এখন সেটাকে জিরো করবো। আর ওয়াই এর অপাসিটি জিরো না হইলে কি, ওয়াই এর অপাসিটি কি অন আছে না? জি তাহলে এখানে এসে কি করলো, এই যে নিচে এলস এর মধ্যে এসে যে ওটাকে ঘুরাই দিল, জাস্ট এক্স এর অপাসিটিটা অন করলো আর ওয়াই এর অপাসিটিটা জিরো করলো। জি স্যার। অপাসিটি জিরো মানে হচ্ছে ওটা দেখা যাবে না, আর অপাসিটি অন মানে হচ্ছে ওটা পূর্ণরূপ দেখা যাবে, এই হচ্ছে কাজ। জি এখন কি বোঝা গেছে বিষয়টা? স্যার এটা বুঝছি স্যার। আহ, যেমন এটা এটা যদি বাদ দিই, এই অংশটা বাদ দেওয়ার পরে স্যার আমি এইখানে যেটা করছি, আমি শুরুতে স্যার এটা নিয়ে আসছিলাম, এখানে নিয়ে আসা যদি আমি এটা ওয়ান দিচ্ছি যখন, তখন কিন্তু শো করছে একটা ইমেজ, ইমেজটা শো করছে। আর এটা যখন ওয়ান দিচ্ছি তখন কিন্তু টেক্সট আর টেক্সটটাই শো করছে। কিন্তু এই দুটাকে তখন ওই মানে একটা ফাংশনে নিয়ে আসার জন্য এটা আমি আপনি যে এখানে ইউটিউব দেখে করছি। আচ্ছা আমি আমার ভাবছিলাম স্যার আর কোনো অপশন আছে নাকি এটাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে কি? জি স্যার শোনা যাচ্ছে। প্রথম যেটা বললেন যে এখানে যে ইন্ডেক্সের জায়গা জিরো আর ইন্ডেক্সের ওটা ওয়ান দিয়ে, এটা জি আপনার ভ্যালিড ওয়ে না, আপনি হয়তো ভুলে এটা সঠিক হয়ে গেছে। বিষয়টা এরকম, আমি আপনাকে বলি। এখানে আপনি কি লিখছেন, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এলিমেন্টস বাই ক্লাস নেম ইমেজ। তার মানে আপনার এই লাইনটা মূলত রিসিভ করবে ইমেজ নামে যত ক্লাস আছে সবগুলোকে। আর জি এখানে স্যার। জিরো দ্বারা বোঝাচ্ছে হলো প্রথম ক্লাসটা। আপনার এই প্রোগ্রামে ইমেজ ক্লাস আছে একটা, এবং এই জন্য আপনার জিরো দিলে এটা রিসিভ হচ্ছে। ক্লিয়ার? জি যখন স্যার। আপনি এটা অন দিবেন, এই অন নামে কোনো ক্লাস এখানে নাই, তখন এখানে কোনো ক্লাস, কোনো অবজেক্ট রিসিভ হবে না, আর সে কারণে আপনি এটা দেখতে পান না। সিমিলারলি যখন আপনি টেক্সচারের কথায় আসেন, এলিমেন্টস বাই ক্লাস নেম, এই টেক্সচার নামে যতগুলো ক্লাস আছে সবগুলোকে ইন্ডিকেট করে, কিন্তু এখানে আপনার টেক্সচার নামে ক্লাসই আছে একটা, যার জি কারণে স্যার। আপনি জিরো দিলে পাচ্ছেন, অন দিলে কিন্তু পাচ্ছেন না। পাচ্ছে। এটা আপনার লজিক না, কিন্তু নিচে যেটা করা আছে এটাই লজিক। জি স্যার। ক্লিয়ার বিষয়টা এখন? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমরা একটু সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের কাছে নতুন বিষয়টা। এপিআই নাম শুনছেন? এপিআই, এপিআই নাম শুনছেন? জি স্যার, হ্যাঁ, নাম শুনছি স্যার।
এই এপিআই কিভাবে কাজ করে ধারণা আছে কি আমাদের? এই এপিআইটা কিভাবে কাজ করবে? না স্যার, ধারণা তো নাই এখন। আর কাউরি আছে নাকি? আমার নাই। বেশি Recording in progress. মনে করেন এইখানে আমার বিকাশের সার্ভার আছে, হ্যাঁ, ঠিক আছে। আর এইখানে আমার নেকটারের ওয়েবসাইটটা আছে, ঠিক আছে। আর এটা হলো বিকাশের নিজস্ব ওয়েবসাইট, ঠিক আছে, জি স্যার। বা বিকাশের নিজস্ব ইন্টারফেস। এখন আমরা কি চাচ্ছি, একজন ট্রেইনি যখন আবেদন করবে তখন সে আহ, বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবে, যে টাকাটা আমার অ্যাকাউন্টে এসে জমা হবে, ঠিক আছে। এখন আপনি টাকা জমা দেবেন বিকাশে। এখন আমরা নর্মালি প্রথম দিক যদি আহ আমরা যদি কি করি, যে আমরা তো সরাসরি বিকাশের এই বিকাশের যে ইউজারের তথ্য আমরা তো আর সরাসরি পারি না, যে বিকাশের ওই মোবাইলের অ্যাকাউন্ট থেকে টাকা এনে এখানে বসায় দিই। এটা কি আমরা পারি? হ্যাঁ, না স্যার, না। এটা কিন্তু আমরা পারি না। তখন বিকাশ আমাদেরকে বলতেছে, তুমি যদি এরকম করতে চাও যে আমার কোনো অ্যাকাউন্ট থেকে কোনো গ্রাহকের টাকা তোমার অ্যাকাউন্টে চলে যাবে বা তোমার অ্যাকাউন্টে তুমি নিতে চাও, এটা যদি তোমাকে আমার এক গ্রাহক অনুমতি দেয়, তাহলে তুমি এই কাজটা একটা ইন্টারফেসের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। এই নেকটার ডট ওআরজি থেকে একটা রিকোয়েস্ট এইখানে আসবে। এটা সেই রিকোয়েস্টটা ভ্যালিড কিনা, ভ্যালিড যদি হয় তাহলে এই বিকাশের কাছে পাঠাবে। বিকাশ যদি দেখে যে বিষয়টা ভ্যালিড, তাহলে সে আমাকে আমার যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট অনুসারে আমার টাকাটা আমার একটা নির্দিষ্ট মার্চেন্টাইজ অ্যাকাউন্টে সে এটা ট্রান্সফার করে দিবে। এই যে মাঝখানে যে ভদ্রলোকটা কাজ করতেছে, যার মাধ্যমে আমি একজন ইউজার সে মূলত আমার ওয়েবসাইটে প্রবেশ করে আমরা যে বিকাশ বাট এখানে লেখা থাকে বিকাশ, নগদ, ভিসা, এরকম অনেকগুলো অপশন থাকে না টাকা পরিশোধের জন্য। আপনারা যারা ওই যে পাসপোর্ট অনলাইন আবেদন করছেন, তারপরে এখন যারা চাকরির আবেদন করেন, এরকম অনেকগুলো অপশন থাকে না টাকা পরিশোধের জন্য। জি স্যার। জি স্যার। তো এইখানে ক্লিক করলে কি হয়, আমি মূলত মনে করেন যে আমি যদি যে ব্যাংকের আবেদনের কথা বলি, আমি মূলত ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাইট থেকেই তখন ব্যাংকে আবেদন করা হয়। তা আমি মনে করেন যে আসি বাংলাদেশ ব্যাংকের সাইটে, কিন্তু আমি ওইখান থেকে বিকাশ একটা বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে ভিন্ন একটা ইন্টারফেসে নিয়ে আসে। ওইখানে কি দিতে হয়, আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হয়, তারপরে আমার বিকাশের পিন নাম্বারটা দিতে হয়, একটা ওটিপি দেয়, সেটা আমি ওটিপিটা দেই, তারপরে মূলত আমার রিকোয়েস্টটা চলে যায় বিকাশের কাছে। বিকাশ তখন দেখে যে এই যে রিকোয়েস্টটা পাঠানো হয়েছে এই রিকোয়েস্টটা ভ্যালিড। আর এই রিকোয়েস্টটা মূলত জেনারেট হয়েছে কোন জায়গা থেকে, জেনারেট হয়েছে কি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে না। তখন সে কি করে, তার কাছে যে বাংলাদেশ ব্যাংকের যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে সে টাকাটা ট্রান্সফার করে। কারণ একটা থার্ড পার্টির মতো স্যার। গুড, থার্ড পার্টির মতো, যে আমি সরাসরি বিকাশের ডাটাবেজ অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু বিকাশ বলতেছে আমার হাজারটা সার্ভিস আছে, তার মধ্যে শুধু তুমি এই ব্যালেন্স ট্রান্সফারের এই সার্ভিসটা তুমি নিতে পারো, তার জন্য তুমি আমার কাছ থেকে এটা কিনে নাও, বা এটা সার্ভিস চার্জটা দিতে হয়। হ্যালো, ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা এই এপিআইটা নিয়ে একটু কথা বলি। এই বিকাশ কিন্তু আমাকে তার এপিআইটা অ্যাক্সেস করার জন্য শুধুমাত্র একটা লিংক দিয়ে দিবে, এরকম এইচটিটিপি এটা সেটা, ঠিক আছে, লিংক দিয়ে দিবে। আমরা আজকে দেখবো কিভাবে এপিআই এর মাধ্যমে ডাটা রিসিভ করা যায়। ডাটা পাঠাবো না, আমরা জাস্ট দেখবো এপিআই এর মাধ্যমে ডাটা রিসিভ করা যায়। তার জন্য আমরা
আমাদের এপিআই একটা অংশ আছে। এই যে এপিআই, এখানে ইন্ট্রোডাকশন কন্ট্রোল, এখানে অনেক কিছু আছে। ফ্রম এপিআই, তার মানে আমরা ফেস এপিআই যেটা আছে, ফেস এপিআই তে একটু আসি। ফেস এপিআই এর কাজ হলো যে আমি কোনো একটা নির্দিষ্ট ফাইল থেকে ডাটা নিয়ে আসবো, কোনো একটা ফাইল থেকে ডাটা নিয়ে আসবো। এই জন্য সে ডিফল্ট একটা ফাংশন আমাকে দিচ্ছে যার নাম ফেস। আর এখানে ফাইল বলতে আমি কোন ফাইল থেকে ডাটাটা আনবো। এই কাজটা করার জন্য আমাকে ওই জ্যাম্পের ওখানে চলে যেতে হবে। জ্যাম্পের ওখানে যে, এটা আমি পুনরায় ওপেন করে, আমার কিছু ফাইল তৈরি করা আছে। এখানে দেখেন আমার ডাটা ডট টেক্সট নামে একটা ফাইল আছে না? এই ডাটা ডট টেক্সট এর মধ্যে আমার অনেকগুলো টেক্সট রাখা আছে, আমি অনেকগুলো টেক্সট রাখছি ডাটা ডট টেক্সট। ঠিক আছে, ডাটা ডট টেক্সটে অনেকগুলো টেক্সট আমার রাখা আছে। এখন ফেস ডাটা ডট এইচটিএমএল, এখানে এসে আমি যেটা করছি যে আমার এই ডাটাগুলো, এই যে আমি এখানে প্রমিস, তারপরে প্রমিস 2, প্রমিস 3, প্রমিস 4 তিনটা পদ্ধতিতে ডাটা প্রমিস 1 যেটা বলি, এখানে ডকুমেন্ট ডট গেট ইমেল আইডি, এই যে এখানে এই আইডিটা আমি এখানে রিসিভ করছি প্রমিসের মধ্যে। এরপর একটা ফাংশন গেট ডাটা, একটা ফাংশন তৈরি করছি। এই ফাংশনটা এখান থেকে আমি কল করছি, এই বাটনে ক্লিক করার মাধ্যমে মূলত আমার এই ডাটাটা কল হবে, ফাংশনটা কল হবে। ফাংশনটা কল হবে এই ফাংশনটা। এই ফাংশনের মধ্যে সে কি পাচ্ছে, সে ফেস, এই যে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস বলেন তো? ফেস এপিআই এর মধ্যে ডাটা ডট টেক্সট ফাইলের অ্যাড্রেস। তো এই ফাইলটা সে আসলে রিসিভ করার পরে এটা আসলে রিডেবল ডাটার মতো করে সেটা থাকে না, ঠিক আছে? এই জন্য ওটাকে আমার কি করতে হচ্ছে, ডট দেন আরইএস, মানে এই যে ফেস এপিআই যে রিকোয়েস্টটা এই ডাটা ডট টেক্সট ফাইলে পাঠাবে, সে যে রিকোয়েস্টটার প্রেক্ষিতে যে রেসপন্স করবে, আমরা সেটাকে আরইএস বলতেছি। এই রেসপন্সের মধ্যে মূলত সে কি পাঠাইলো সেগুলো জমা থাকবে। পরে ওই রেসপন্সটাকে আমাকে টেক্সটে, প্রয়োজনে কখনো টেক্সটে কনভার্ট করতে হবে, কখনো জেসনে কনভার্ট করতে হবে। আমি ওটাকে টেক্সটে কনভার্ট করলাম, দেন ওই ডাটাটাকে আমি আবার কি করলাম, এই যে টেক্সটে কনভার্টের পরে যে ডাটাটা পেলাম, সেটাকে আমি কি করলাম, ওই যে ডিটি ডট ইনার এইচটিএমএল ডাটা, এই যে ডিটি কোনটা, ওই সেই পি ট্যাগটা, আমরা ওই পি ট্যাগের মধ্যে ওই ডাটাটাকে পাঠিয়ে দিলাম। এখানে আপনাদের কাছে বিষয়টা নতুন, এই জন্য একটু খটকা লাগবে, আমি বলি। সেটা হলো যে ফেস এপিআই এর প্রথম হলো সে রিকোয়েস্ট পাঠাবে কাকে, এই যে এখানে যে অ্যাড্রেসটা দেয়, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেই অ্যাড্রেসে সে একটা রিকোয়েস্ট পাঠাবে। রিকোয়েস্ট পাঠানোর পরে সে যে রিকোয়েস্টটা রিটার্ন করবে, যেটাকে আমরা বলছি রেসপন্স, সেই রেসপন্সটা এর ভিতরে জমা থাকবে। এখন সে যে রেসপন্সটা দেয়, ওই রেসপন্সটা আসলে নরমালি রিডেবল ফরম্যাটে, আমাদের কাছে রিডেবল ফরম্যাটে থাকে না। তো ওটাকে আমরা কখনো ডট টেক্সট, কখনো ডট জেসন ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। তো কনভার্ট করার পরে যেটা আমরা পাই, সেটাকে আমরা একটা ডাটার মধ্যে পাইলাম, এবং সেটাকে আমরা কি করলাম, এই যে একটা অ্যারো ফাংশন ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে, ডিটি ডট ইনার এইচটিএমএল ডাটা, এই ডিটি যে বি ট্যাগটা ছিল তার ভিতরে আমরা এই ডাটাটাকে নিয়ে গেলাম। এখানে ডট দেন বোঝাচ্ছে জাস্ট সহজ বিষয়, যে আমরা দেন মানে তারপর এরকম বিষয় না। এখানে বিষয়টা এরকম যে রিকোয়েস্টটা যাবে, তারপরে যে রেসপন্সটা আসবে সেটাকে টেক্সটে কনভার্ট করব, তারপরে যে ডাটাটা তৈরি হবে সেটাকে আমরা এই ইসের মধ্যে এটা রেখে দেব। এইটুকু কি বোঝা গেছে মোটামুটি? বুঝেছি। স্যার, আর গল্পটা একটু অ্যারো ফাংশনের বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিতেন এটা একটু ভালো হতো। হ্যালো, জি স্যার। যদি বোঝা যায় এটা একটু করেন তো। এখানে একটা ডাটা ডট টেক্সট ফাইল নেবেন, যার মধ্যে কিছু না, জাস্ট কিছু টেক্সট, সিম্পল কিছু টেক্সট। ডাটা ডট টেক্সট ফাইলে কিছু নেই, জাস্ট সিম্পল একটু টেক্সট রাখছি।
আর ফেস ডাটা ডট এইচটিএমএল এখানে একটা বাটন রাখছি যার মাধ্যমে এই গেট ডাটা ফাংশনটাকে কল করা হবে। আর এই যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই এই ফাইলটাকে আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি। আর এইখানে এই গেট ডাটার মধ্যে এই কাজটা আমরা ফেস যে এপিআই ফেস এর কাজটা আমরা করছি। এখন এই অ্যাড্রেসটা আমি কোথায় পাবো, এটা একটা প্রশ্ন না? জি স্যার। এই অ্যাড্রেসটা আমরা এই যে এখানে পাবো, লোকাল হোস্ট। আগে ছিল জাভাস্ক্রিপ্টের পরিবর্তে আমার ওখানে যে ফেস এপিআই নামে একটা ফোল্ডার করা আছে। এই যে আমার লোকাল হোস্টের htdocs, তার ভিতরে যে ফেস এপিআই নামে একটা ফোল্ডার করা আছে, ঠিক আছে? তাহলে আমি এখন এখানে লিখে দেই যে এপি ফেস এপিআই, তারপর ওইখানে তো ফার্স্ট এইচটিএমএল থাকবে না, ওইখানে কি ছিল? এই ফাইলটার নাম কি? ফেস এপিআই ফেস ডাটা ডট এপিটি ফেস ডাটা ডট ফেস ডাটা ডট এখান থেকে আমি এই যে প্রথম যে বাটনটা, এটা ক্লিক করলে এই ডাটা গুলো আমি ওই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে পেয়ে যাবো। কাজটা একটু কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, আমি আপনাদেরকে ডাটা ডট টেক্সট, এটা তো আর দেওয়ার কিছু নাই, তার কারণ এখানে জাস্ট কিছু সিম্পল টেক্সট। আর ফেস ডাটা ডট এইচটিএমএল এই ফাইলটা, এটা আমি কপি করে আপনাদেরকে চ্যাটে দিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয়। আর প্রমিস ডট জেএস এটা আপনারা টাইপ করে। Recording stopped. এখানে ডাটা ডট টেক্সট ফাইল থেকে ডাটা ফেস করবে, তারপরে সেই ডাটাকে আমার এখানে d2 ডট ইনার এইচটিএমএল মানে প্যারাগ্রাফের মধ্যে রাখবে। তার আগে আমি কি করলাম, একটা কনসোল ডট লগ হ্যালো দিলাম, মানে কনসোলে লেখার জন্য। আর আরেকটা কনসোল ডট লগ দিলাম হলো আমি এই ফেস এপিআই এর শেষে। তাহলে আপাত দৃষ্টিতে আপনাদের কাছে কোনটা আগে এক্সিকিউট হবে বলেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এবার বলেন তো, আপনারা বলেন তো, এখানে কোন কনসোলটা আগে এক্সিকিউট হবে, এই কনসোলটা নাকি এই কনসোলটা আগে এক্সিকিউট হবে? কোন কনসোলটা আগে এক্সিকিউট হবে আমার, বলেন তো? তো ধারণা আছে কি কোন কনসোলটা আগে এক্সিকিউট হবে? স্যার আগের নিচেরটা বের হয়ে যাবে নাকি স্যার? এটা এখানে নিচেরটা আগে এক্সিকিউট হবে। কেন নিচেরটা আগে এক্সিকিউট হবে আমি বলি। যে এই যে ফেস এপিআই কল, এটা মূলত একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। আপনারা অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস কি এটা একটু দেখে নেবেন, হ্যাঁ? তো ও হচ্ছে কি, যে যখন এই ডাটাটা যখন ফেস করবে, ফেস করতে তো একটু সময় লাগবে, ওই সময়ের মধ্যে সে বসে থাকবে না, সে এই লাইনটাকে এক্সিকিউট করবে। এখন তো ভালো, সে এটা ফেস করতে যে সময় লাগবে, সেই সময় সে বসে না থেকে আমার একটা প্রোগ্রাম এক্সিকিউট করে দিচ্ছে। তো এটা খুবই ভালো কথা, তাই না? কিন্তু স্যার এখানে আউট আছে যে, তাহলে বের হয়ে যাবে নাকি আবার? না না, এই আমি এটা আউটপুটটা দেখাই, কনসোলটা রাখি। এই যে গেট টু, তাই না? এই যে আউটটা আগে প্রিন্ট হয়েছে আর হ্যালোটা পরে প্রিন্ট হয়েছে, তাই না? কিন্তু এখানে তো আমার কি রাখা আছে, হ্যালোটা আগে রাখা হয়েছে, আউটটা পরে রাখা হয়েছে না? জি স্যার। হ্যাঁ। কেন এরকমটা হলো যে আগে আউটটা প্রিন্ট হলো, হ্যালোটা পরে প্রিন্ট হলো? কারণ হলো যে ফেস এপিআইটা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, যেটা মূলত এই কাজটা হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, ওই সময়ের মধ্যে সে বসে না থেকে আরেকটা তারপরের যে ইনস্ট্রাকশন আছে এক্সিকিউট করে ফেলবে। তো আপাত দৃষ্টিতে এটা খুব ভালো একটা কাজ, তাই না? যে সে বসে কাজ শুরু করে দিচ্ছে। আপাত দৃষ্টিতে আমাদের কোনো সমস্যা নাই, তাই না? কোনো সমস্যা সমস্যা তো থাকলে আছে স্যার, কারণ কি আমি তো সমস্যা? উপরের প্রোগ্রামটা আগে চালাইছি, ওটা আমার আগে দরকার, নিচেরটা আমার পরে দরকার।
এই জন্য তো কখনো নিচে কখনো দিছি। কখনো কখনো প্যারালেল প্রয়োজন হতে পারে যে এটা এক্সিকিউট হইতে হইতে এটা এক্সিকিউট হয়ে যায়। যেমন দেখেন এখানে হ্যালো প্রিন্ট হয়েছে আর এখানে আউট প্রিন্ট হয়েছে, এখানে কি হ্যালোর সাথে আউটের কোনো সম্পর্ক আছে বলেন তো? না স্যার। কোনো সম্পর্ক নেই। তাহলে এইখানে যে কাজটা হয়েছে তাতে আপাতত আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা তখনই শুরু হবে যখন এইখানে যে আমি কাজটা করতেছি সেই কাজের যে ডাটাটা আমি ব্যবহার করব সেটা আসলে এই ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, এবার সঠিক কথা বলছেন স্যার। হ্যাঁ, তখন আমি যদি এইটাকে প্রিন্ট করতে চাই তখন আমার একটা ইরর চলে আসবে, প্রোগ্রামটা অ্যাবনর্মাল আচরণ শুরু করবে, আনডিফাইন্ড ভ্যালু আসবে। এই জন্য আমাকে এখানে যেটা করতে হবে, আমাদের একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে যে অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট। যেহেতু আমার এই ফাংশনটা এইটা যেহেতু এখানে আমার অ্যাসিনক্রোনাস কাজ আছে, এই জন্য আমাকে ফাংশনটাকে আগে একটা অ্যাসিঙ্ক কিওয়ার্ড দিতে হবে। অ্যাসিঙ্ক কিওয়ার্ড বলতেছে যে এই ফাংশনগুলো অ্যাসিনক্রোনাস কাজ হবে, বাট যার আগে আমি ওয়েট দিব তাকে মূলত ওয়েট করাই রাখলাম। কিসের জন্য? যতক্ষণ পর্যন্ত আমার এইটার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার এইটা কাজ হবে না। আমি প্রমিস থ্রিতে এই কাজটা করা হয়েছে যে আমি এই ফাংশনের আগে অ্যাসিঙ্ক লিখছি আর এদের আগে কি করছি, অ্যাওয়েট লাগাইছি। এই অ্যাসিং ফাংশন দ্বারা বোঝাচ্ছে যে এই ফাংশনটা অ্যাসিনক্রোনাস ফাংশন, এবং এখানে অ্যাওয়েট দ্বারা বোঝাচ্ছে যে এইটা যতক্ষণ শেষ না হয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে এই ভ্যালুটা এখানে আসবে না, আবার এইটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত ভ্যালুটা এখানে আসবে না, তারপরে এটাও এক্সিকিউট হবে না। যখনই কেবল সিরিয়ালি এটাও শেষ হবে এটাও শেষ হবে তখনই কেবল আমার এইটাতে আসবে। তখন যেটা হবে যে আমার এই ডাটা ব্যবহার করা নিয়ে আর কোনো আনডিফাইন্ড ভ্যালু আসার কোনো সুযোগ নেই, যে এইগুলো আমার ব্যবহার হবে, কাজ শেষ হবে, তারপরে আমার এই ডাটাটা এক্সিকিউট হবে। আমি আপনাদের প্রমিস টু যেটা, এটা আমি আপনাদেরকে এই চ্যাটে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর স্যার প্রমিস, সমস্যা হচ্ছে চ্যাটের ইনফরমেশন গুলো স্যার আমরা মিটিং শেষে প্রয়োজন হলে প্র্যাকটিসের সময় আর পাই না, এই জন্য। না না প্র্যাকটিস সময় পাবেন না, এই যে রেকর্ডে থাকলে ওখান থেকে দেখে দেখে টাইপ জি করবেন। স্যার, জি স্যার। আর প্রমিস থ্রি যেটা, এটা আপনাদেরকে টাইপ করার জন্য দিলাম, আপনারা টাইপ করেন। একটু প্রমিস থ্রিটা আগে করেন, টুটা আপনারা পরে প্র্যাকটিস করেন, তারপরে আমরা আবার প্রমিস ফোরে নতুন একটা বিষয় আছে দেখবো। আজকের ক্লাসটা যারা একটু প্রোগ্রাম একটু সামনে আগাতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Recording stopped. জেসন প্লেস হোল্ডার বলে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা প্রচুর এপিএ পেতে পারি হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। আমি যদি এখানে একটু যাই, এই সাইটটাতে একটু যাই, জেসন প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডার ফ্রি পেক রেস্ট এপিআই। এখানে আসলে প্রচুর এপিআই পাবো আমরা, যেমন এখানে পোস্ট, কমেন্ট, অ্যালবাম, ফটো, টুলস, ইউজার, ঠিক আছে? তারপরে রোডস, গেট, পোস্ট, অনেকগুলো এপিআই আমরা এখান থেকে পাবো। এখানে দেখেন আমি এখান থেকে জেসন প্লেস জাস্ট ইউজার নামের যে এপিআইটা সেটা আমি একটু কল করেছি। কল করার পরে আপনারা একটু দেখেন যে এখানে আমি কনসোল ডট লগ ডাটা যেটা, এটা আমি কনসোলে প্রিন্ট করছি। তো আমি এখানে 4 নাম্বার যেটা আছে না, এই যে আমার এখানে 4 নাম্বার যে বাটনটা, এটাতে ক্লিক করি। ক্লিক করলে দেখেন আমার কনসোল এইখানে শুধু অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে, তার কারণে আমি যে এখানে আহ, ইসের মধ্যে মনে হয় এই যে ডাটার মধ্যে এটা টাইপ করছি এই জন্য। তো আমরা যদি এখানে আমার কনসোলটা যদি একটু দেখি, কনসোলে দেখেন এখানে 10 একটা লিস্ট আসছে এবং এর ভিতরে 10টা অবজেক্ট আছে। এই যে দেখেন অবজেক্টের কনসেপ্টটা কিন্তু আমরা আগেই ক্লিয়ার করছি, যে এখানে প্রত্যেকটা অবজেক্টের এই যে আইডি ওয়ান, নেম, তারপরে ইউজার নেম, ইমেইল, এগুলো কিন্তু আমার এখানে রাখা আছে। আমরা কিন্তু এখন চাইলে এগুলো প্রত্যেকটা ধরে ধরে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যদি এখানে এরকম লিখি যে কনসোল ডট লগ, এখানে ডাটা, ডাটা 0, তারপরে ডট আইডি যদি দেই, এবার সেভ দেই, এবার একটু আমরা এখানে আসি, রিলোড দেই, এটা ক্লিক করি, দেখেন এই যে এখানে ডাটা
যে ডাটার মধ্যে যে ভ্যালু আছে তার 0তম যে রোটা তার আইডি কত, 0তম যে রোটা তার আইডি কত 1। আমরা যদি এখানে নেম দিতাম, এই যে এখানে যদি আমরা আইডি না দিয়ে যদি আমরা নেম দিতাম, তাহলে কিন্তু আমরা এই যে এখানে আমরা এই যে নেম আসলো না কেন, আমরা এখানে যদি নেম 0 নেম, আচ্ছা এইভাবে দিই একটু, সেভ দেই একটু। কোথাও একটু মিস্টেক হচ্ছে আমাদের। কোথাও ঝামেলা হচ্ছে হয়তো। জিরো, তারপরে যদি আমরা এখানে 1 দেই, 1.id দেই, সেভ দেই, এই ডাটা দিলে আমরা 1 এর আইডি 2 আসার কথা। আচ্ছা এখানে কি ইরোরটা আসতে পারে আমরা একটু দেখি। মূলত আমরা ডাটা সেটটা কিন্তু পেয়ে গেছি, যেখানে আমাদের ডাটা সেটটা চলে আসছে। আমরা একটু এইভাবে দিয়ে দেখি। আমরা আসলে অবজেক্ট যেভাবে অ্যাক্সেস করে ওইভাবে আমরা এই ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি। একটু দেখি কেন এটা আসতেছে না। Recording stopped. কিছুই করতে পারিনি দেখি তাহলে অল্প পরিমাণে মেয়ের বাসায় গেছিলাম। জেসনে ডাটাটা আমরা জেসনে কনভার্ট করছি, কনভার্ট করার পরেও তো এরকম করার কথা না।
পরে দুটো যখন দেখবেন তখন সেটা সাথে দেখবেন অনেক সময় এক সপ্তাহ পরে এই যে অনেক কিছু ভুলে যাবে, অনেক কিছু ভুলে যাবে, তখন কিছু তৈরি করবে। তখন নিজের কাজটাও দেখবে, ভিডিওটাও দেখবেন, অনেক দুটা দেখে আপনারা খুব ভালো লাগে। আমরা আচ্ছা, এটা কোনো কারণে হয়তো অ্যাক্সেস করা যাচ্ছে না, আমি এটা সলিউশন করে আপনাদেরকে দিব যেটা কিভাবে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করতে দিচ্ছি।